স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ৩.৫ ঘণ্টা ধরে থেমে থেমে চলা এই সংঘর্ষের ফলে পুরো এলাকায় এখন থমথমে পরিবেশ বিরাজ করছে। রবিবার রাত ১০টার পর বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কথা কাটাকাটির জেরে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। প্রায় ৩.৫ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বেটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। সংঘর্ষের কারণ হিসেবে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একে অপরকে দোষারোপ করছেন। মধ্যরাতে আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয় ঢাকা মেডিকেলে। বের করে দিতে গেছে, তখন তারা বলতেছে যে তারা বের হবে না, ঠিক আছে। তখন সিনিয়ররা জোর করে বের করছে, তখন আর উল্টাতে ওইখান থেকে আসছে আমাদের আক্রমণ করার জন্য। ছাত্রলীগ ঢুকছে, ছাত্রলীগের সাবেক সভাপতি ঢুকছে, হ্যাঁ, বুটেক্সের আজিজ হলের ভিতরে। ওরা যদি এখানে কোনো কারণে ছাত্রলীগ ইস্যুকে বুটেক্সের সাথে লাগায়, এটা আমরা কখনো মেনে নিব না। কারণ বুটেক্স প্রথম থেকেই এই জিনিসগুলোতে আমাদের খুবই আমরা সেনসিটিভ। আমাদের 2-3 ছাত্রকে ওরা এখানে মারছে একসাথে, কিন্তু আমরা ওদের সাথে সমন্বয় করতে যাচ্ছি। আমরা দেখিয়ে স্টুডেন্ট, এই যে প্রশাসন নামে যে নাটক হচ্ছে, এই নাটকের অবসান চাই। আজ আন্দোলনে থাকা ব্যাটারিতে চলা রিকশা চালকদের সাথে বৈঠকে বসবে ডিএমপি কমিশনার। ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। রবিবার সকাল 10টার পর থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। এ সময় ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার, বিআরটিএর লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবি তাদের। দাবি মানি না আমরা চাই আমাদের গাড়ি রাস্তায় চলুক। রাস্তা আছে যেখানে অটো রিকশা চলবে, সেখানে আমাদের রুটি রুজির ব্যবস্থা করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে ব্যাটারি চালিত যানবাহন বন্ধের যে নির্দেশ আদালত দিয়েছে, এটা প্রত্যাহার করতে হবে। আন্দোলনকারীরা বলেন, ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতেই 8 থেকে 10 লাখ চালক কর্মহীন হয়ে পড়বে। তাই বিকল্প ব্যবস্থা চান তারা। অটো গাড়ি না হলে আমরা চলবো কেমনে? মেইন রোড পুরো আমরা চিবার চালায় না থাকবো। আমাদের যদি ব্যাটারি চালিত গাড়ি অফ করতে হয়, আমাদের কর্মের রিজিকের আগে ব্যবস্থা করে এরপর উনি দেখেছে ব্যাটারি চালিত গাড়ি বন্ধ করা হোক। সেই সঙ্গে দাবি আদায়ের আন্দোলনে আটকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান ব্যাটারি চালিত রিকশা চালকরা। আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন আমাদের দাবি না মানা হবে। বিশৃঙ্খলা এড়াতে জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে সতর্ক অবস্থানে ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে প্রায় কয়েক হাজার রিকশা চালক এখানে অবস্থান নিয়েছে। তবে আমরা যেহেতু আমাদের ইন্টেল আগে থেকেই ছিল, আমরা সেভাবে আপনারা দেখেন পোশাকে এপিবিএন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এখানে আমরা গতকাল থেকেই কাজ শুরু করেছি। ডিএমপি কমিশনারের সঙ্গে সোমবার আলোচনায় বসলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণাও দেন আন্দোলনকারীরা। জাতীয় প্রেস ক্লাব এলাকা ছাড়াও যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ আরও এলাকায় রাস্তায় নামেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। মোহাম্মদ আল হাসিব, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন কবে হবে তা ঘোষণা দেয়া হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। নির্বাচন নিয়ে অন্যরা যা বলছেন তা তাদের ব্যক্তিগত মতামত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেছেন, গুম কমিশন এখনও কোনো সুপারিশ দেয়নি। ডিসেম্বরের মাঝামাঝি তালিকা প্রকাশ করা হবে। তালিকার ভিত্তিতে ব্যবস্থা নেবে সরকার। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো প্রসঙ্গে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, সরকারের পাশাপাশি সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গুজব প্রতিহত করতে হবে। এছাড়া জানানো হয়, ব্যাটারি চালিত রিকশা নিয়ে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে সরকার। এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলা বা বাকি যারা বলেছে তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা হতে পারে, মানে এখনো কোনো কংক্রিট না।
সন্ত্রাসী বাহিনী দিয়ে কতিপয় বিএনপি নেতা চাঁদাবাজি ও দখল বাণিজ্য করছে এমন অভিযোগ রাজশাহীর বাগমারার জামাত ও বিএনপি নেতাদের একাংশের। তবে সব অভিযোগ ষড়যন্ত্রমূলক জানিয়ে অভিযুক্ত বিএনপি নেতারা বলছেন তারা কাজ করছেন বিরোধ মেটাতে। রাজশাহীর বাগমারায় কতিপয় বিএনপি নেতার মদদে সন্ত্রাসী জালাল উদ্দিনের হেলমেট বাহিনী দিয়ে চাঁদাবাজি, জমি ও পুকুর দখলের অভিযোগ করেছেন স্থানীয় জামাত ও বিএনপির একাংশের নেতারা। তাকে মদত দিচ্ছেন গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা বকুল সরকার, ইউনিয়ন সভাপতি খোকন ও উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় 15 লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যক্তি মালিকানাধীন পুকুরসহ 45 বিঘা জমি দখল করে নিয়েছে কতিপয় বিএনপি নেতা। 2 দফায় কয়েক লাখ টাকার মাছ লুট সহ পুকুরে বিষ দিয়ে প্রায় 10 লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ তাদের। একটা পক্ষ বা একটা হেলমেট বাহিনী তাদেরকে আক্রমণ করে আহত করে এবং করে তাদেরকে তো আহত করছে, পাশাপাশি আমাদেরকে হুমকি দিয়েছে। আমার জমি আমি দখল মুক্ত চাই, সুষ্ঠু একটা ফাইসালা চাই। প্রশাসনের কাছে আমাদের, বিএনপির কাছেও দাবি। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? জালালের হেলমেট বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ। এ নিয়ে কথা বললেই বাড়িঘরে হামলা সহ নির্যাতন করা হয়। হাত দিয়ে আর ওর দিয়ে যা বাড়ি আছে বুঝতে পারছেন না, কটি ফাটা গেছে, কাটি ভেঙে গেছে। সকল মনে এখন মারা শুরু করেছে এখানে। হ্যাঁ, তারপর মারতে মারতে দেখে নিলে হাতটা সব ফাটা ফেলাইছে, এলে সব পিট টিট দেখানোর মতো নাই নাই। সকালবেলা বাইরে বাড়া দেখতে বেবাক ভাঙ্গা শুরু করেছে, পুকুরে বিষ দেওয়া দিচ্ছে। এদিকে উপজেলা বিএনপি নেতা কামাল হোসেন দাবি করেন দুই পক্ষের বিরোধ মেটাতে তিনি উদ্যোগ নিয়েছেন, কোনো চাঁদাবাজির সঙ্গে বিএনপি নেতা জড়িত নয়। যারা গোয়ালকান্দি ইউনিয়ন পরিচালনা করে তাদেরকে আমি ডেকে বলেছি যে বিএনপির সুনাম নষ্ট হচ্ছে, এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনারা এটা সমাধান করেন। আমি তাদের উপর দায়িত্ব দিয়েছি এবং সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছি। এলাকাবাসীর অভিযোগ, এসব সন্ত্রাসীরা আগে আওয়ামী লীগের ক্যাডার হিসেবে কাজ করত, এখন তারা ভোল পাল্টে বিএনপির হয়ে কাজ করছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সন্ত্রাসীরা পুলিশের আতঙ্কে থাকলেও চট্টগ্রামের সন্ত্রাসীর আতঙ্কে ফাঁড়িতে যাচ্ছে না পুলিশ। গত 5ই আগস্ট নগরীর আকবর শাহ এলাকায় পুলিশ সদস্যদের বের করে ফাঁড়ি দখলে নেয় স্থানীয় সন্ত্রাসী নূর ও তার বাহিনী। এরপর ফাঁড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তারা। সম্প্রতি ফাঁড়ি দখলমুক্ত হলেও নিরাপত্তার কথা ভেবে পুলিশ যাচ্ছেন না সেখানে। 2022 সালে চট্টগ্রাম নগরীর আকবর শাহ পূর্ব ফিরোজ শাহ এলাকার 1 নম্বর ঝিলের গহীন অরণ্যে অভিযান চালাতে গেলে সন্ত্রাসী নুরুর বাহিনী পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। এরপর 2 দিন অভিযান চালিয়ে নুরুর সেকেন্ড ইন কমান্ড আজম সহ 13 সহযোগীকে আটক করলেও পালিয়ে যায় নুরু। অভিযানে আস্তানা থেকে উদ্ধার করা হয় বেশ কিছু দেশীয় অস্ত্র। ঘটনার কয়েক মাস পর 17 বছরের সাজাপ্রাপ্ত ও 30 মামলার আসামি নুরুকে আটক করা হলেও পরে জামিনে বের হয়ে যায়। পরবর্তীতে আকবর শাহ এলাকার নিরাপত্তা নিশ্চিতে 2021 সালে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়, কিন্তু 5ই আগস্ট হামলা চালিয়ে ফাঁড়ি দখল করে নেয় সন্ত্রাসী নুরু। এরপর ফাঁড়িতে বসেই মাদক ব্যবসা ও নানা অপরাধ নিয়ন্ত্রণ করত তার বাহিনী। প্রায় 3 মাস পর গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ফাঁড়ি উদ্ধার করে পুলিশ। তবে এবারও আটক করা সম্ভব হয়নি সন্ত্রাসী নুরুকে। গত 5ই আগস্টের পর সন্ত্রাসী নুরু ওই ক্যাম্পটি দখল করেছে বলে জানা যায়। সকল প্রকার দখলদারিত্ব ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। এদিকে ফাঁড়ি উদ্ধার করলেও আতঙ্কে এখনও পুলিশি কার্যক্রম শুরু হয়নি। আগে আওয়ামী লীগ কর্মীর পরিচয় দেয়া নুরু এখন নিজেকে পরিচয় দেন যুবদল কর্মী হিসাবে। সরকারি পাহাড় কেটে দখলের পর বিক্রি, অপহরণ করে মুক্তিপণ আদায় সহ নানা অপরাধে জড়িয়ে নুরু এখন স্থান করে নিয়েছে শীর্ষ সন্ত্রাসীর তালিকায়। সে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রশ্রয় নেওয়ার চেষ্টা করে, সেই লেভেলটাকে সে ব্যবহার করতে চেষ্টা করে, কিন্তু প্রকৃত অর্থে সে একজন চিহ্নিত সন্ত্রাসী। এখনও কিন্তু তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলমান রয়েছে। নুরুর মতো 60 থেকে 70 জনের সিন্ডিকেট সরকারি পাহাড় দখল করে ভুয়া দলিল বানিয়ে কেনাবেচা করছে আকবর শাহ এলাকায়। সিন্ডিকেটে রয়েছে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।
ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। নাটোরে মাঠ জুড়ে আমন ধান পাকার সঙ্গে সঙ্গে কাটা শুরু করেছে কৃষক। তবে কৃষকের হাসির পরিবর্তে উদ্বেগ দেখা দিয়েছে। কীটপতঙ্গের আক্রমণে আশানুরূপ ফলন না পাওয়ার দাবি তাদের। এদিকে কীটনাশকের ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ। পোকার আক্রমণে ধানের ফলন কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। নাটোরের বিভিন্ন মাঠে ধান কাটা শুরু হলেও হাসি নেই সদর উপজেলার মদনঘাট গ্রামের কৃষক শহীদুল ইসলামের মুখে। কীটপতঙ্গের আক্রমণে আশানুরূপ ফলন না পেয়ে লোকসানের শঙ্কায় তিনি। পাশাপাশি কীটনাশক ব্যবহারে বেড়েছে উৎপাদন খরচ। বিঘাহারে খরচ গেছে 12 থেকে 14,000 টাকা, এবার বিঘাহারে খরচ যাচ্ছে 16 থেকে 18,000 টাকা। একই অবস্থা অন্যান্য কৃষকের। কীটপতঙ্গের আক্রমণে ধানের ফলন বিঘা প্রতি 2 থেকে 3 মণ কম হয়েছে বলে দাবি করছেন তারা। সেই সাথে বাড়তি কীটনাশক ব্যবহার এবং সার ও তেলের দাম বৃদ্ধি যোগ হয়েছে উৎপাদন খরচে। ধানের খরচটা এবার বেশি সার ওষুধের কারণে। সার ওষুধের মূল্য অতিরিক্ত বেশি। কীটনাশক ব্যবহার করা লাগছে প্রচুর পরিমাণ, তারপরেও পোকা হেঁটেনি জমির থেকে। আমার এতে লস যাবে। বর্তমান যে সার ওষুধের দাম, কৃষকরা আবাদ উন্নত করে ঠিকমতো উপকৃত হতে পারতেছে না। আমাদের এখানে কোনো কৃষি কর্মকর্তা আসে না, না আসার কারণে আমাদের খরচ বেশি পড়ে যায়, আমাদের ধানের ফলনও পাই না। বিষয়টি এড়িয়ে গিয়ে কৃষি কর্মকর্তা জানান, ধানের ফলন ভালো হয়েছে, সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। সারের সরবরাহ বা মজুদ সন্তোষজনক ছিল। কৃষকরা ন্যায্য দামে সুষম সার ব্যবহার করেছে। উচ্চ ফলনশীল এবং রোগ পোকা সহনশীল, কোনো কোনো ক্ষেত্রে প্রতিরোধী। ফলে কৃষকেরা ধান কর্তন করছে উৎসাহ উদ্দীপনা নিয়ে, ফলন বেশি পাচ্ছে এবং তারা খুবই খুশি। নাটোরে এবার ৭৬,৮৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। নাটোরের শীতকালের কুমড়ার বড়ি তৈরি করে সংসারে সচ্ছলতা ফিরিয়েছেন নারী উদ্যোক্তারা। মাসকলাই ডালের সঙ্গে নানা উপাদান মিশিয়ে তৈরি হয় পুষ্টিকর এই খাবার। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও ভালো চাহিদা থাকায় বাড়ছে উদ্যোক্তা। প্রকৃতির নিয়মে হেমন্তেই শীতের আমেজ গ্রাম বাংলায়। রসনায় ভিন্নতা এনেছে পিঠা সহ খাবারের নানান পদ। উত্তরের খাদ্য সংস্কৃতিতে তেমনই একটি খাবার হচ্ছে কুমড়ার বড়ি। বছরব্যাপী পাওয়া গেলেও শীতে এর কদর বাড়ে। ভালো চাহিদা থাকায় বাড়ির উঠানে বাণিজ্যিকভাবে কুমড়ার বড়ি তৈরি করছেন নাটোরের সিংড়া উপজেলার পুন্ডরি গ্রামের রাশেদা বেগম। শীতের 4 থেকে 5 মাস কুমড়ার বড়ি তৈরি করে সংসারের জন্য বাড়তি আয় করছেন তিনি। 10 বছর ধরেন যে বড়ি বানাই, এটা দিয়ে বিক্রি করে আমার সংসার চলে। চাল কুমড়ার সাথে ডাল, কালোজিরা, সয়াবিন সহ বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয় কুমড়ার বড়ি। বড়ি কতটা সুস্বাদু হবে তা নির্ভর করে এই ডাল বাটা আর কুমড়া মেশানোর উপর। এরপর একটা একটা করে কুমড়ার বড়ি দেয়া হয় টিনের উপর। ভালোভাবে রোদে শুকিয়ে সেগুলো সংরক্ষণ করা হয় বিক্রির জন্য। রাশেদার মতো পুন্ডরি গ্রামের অন্তত 8 জন উদ্যোক্তা এই কাজ করে সংসারে সচ্ছলতা এনেছেন। এই কুমড়া বড়ি এই গ্রামে 8-10 জন লোক এটা কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। এটা অনেক সুস্বাদু, এটা খাইলে গান বুঝবেন যে এটা কেমন। আমরা নিজেরা খাই এবং এই বড়িটার সুনাম দেশ বিদেশে অর্জন করেছে। উদ্যোক্তাদের বাজার সম্প্রসারণ ও আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। তাদের ব্যবসার যেন প্রসার হয়, ব্যাপ্তি ঘটে, সে বিষয়ে আমি নাটোর বিসিকে জেলা প্রধান হিসেবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। পুরো প্রক্রিয়াটি কষ্টসাধ্য হলেও কুমড়ার বড়ি তৈরির মধ্য দিয়ে যুগ যুগান্তরের ঐতিহ্য ধরে রেখেছেন বাঙালি নারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। গত 1.5 মাসে সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় হত্যার শিকার হয়েছেন 8 জন। আপাত দৃষ্টিতে খুনের কারণ তুচ্ছ মনে হলেও অপরাধের ধরন অস্বাভাবিক এবং ভয়াবহ। ব্যক্তিস্বার্থ বা আর্থিক সংশ্লিষ্টতার এসব ঘটনার মূল কারণ। অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা, আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ ও মামলার দীর্ঘসূত্রিতা কমানোর তাগিদ জেলাবাসীর। 13 নভেম্বর সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি পোড়া মরদেহ উদ্ধার হয়। পরে জানা যায় পুরনো মোটরসাইকেল ব্যবসায়ী তুষার আহমেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। চাঁদা না পাওয়ায় হত্যা করা হয় তুষারকে। আলামত ধ্বংস করতে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তার শরীর ও মোটরসাইকেল। অনেক দূর তাই আইনি একবার মারতে যখন ফসকে গিয়েছে ধানের মধ্যে লটকি, তখন ওই অনেক লোক এই যে সকল মিল ধৈরি তখন মাইরি
তারপর গাড়ির উপর আগুন ধরে দিয়েছে, ওইভাবে গাড়ির উপর ফেলে দিয়ে মোটরসাইকেল গার উপরে দিয়ে পেট্রোল দিয়ে পুড়ি দিয়ে যাতে চিনতে না পারে ছাই ভস্ম হয়ে যায়, এর কেন সেই ছেলে কোনো রাজনৈতিক নেতা না। এই ঘটনার পরদিন হাজরাহাটি বোয়ালমারি এলাকার একটি পানের বরজে মেলে যুবতীর অর্ধগলিত মরদেহ। এছাড়া ৪ অক্টোবর থেকে রাজনৈতিক দ্বন্দ্ব, চাঁদাবাজি, ছিনতাই অথবা পারিবারিক কলহের জেরে জেলায় হত্যার শিকার হয়েছেন ৮ জন। এসব ঘটনা উদ্বেগ ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সচেতন নাগরিকরা মনে করেন সামাজিক অবক্ষয় এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিচ্ছে অনেকে। দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে এই বিষয়গুলোকে এক শ্রেণীর মহল কাজে লাগানোর চেষ্টা করছে, মানে অপব্যবহার করার চেষ্টা করছে। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে অল্প সময় বিচার হবে, রায় হবে, সেটা নজির সৃষ্টি হচ্ছে না। দিনে 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 এই অন্যায়গুলা এবং এই মানে ইয়েগুলা দিনে দিনে বেড়ে যাচ্ছে। এক ধরনের জনসচেতনতাও আমাদের প্রয়োজন আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব গতিতে পূর্ণভাবে নিরপেক্ষতার সাথে আমাদের সকলের ভূমিকা রাখতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অপরাধ নির্মূলে সবাইকে এগিয়ে আসার তাগিদ পুলিশ কর্মকর্তাদের। এই হত্যাকাণ্ড প্রতিরোধে আসলে সবাইকে একসাথে কাজ করতে হবে, মানে পরিবারকে, সমাজকে এবং পুলিশকে একসাথে কাজ করলে আমরা একটা ভালো সমাজ গড়তে পারবো বলে আশা করি। মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পাশাপাশি নিরাপত্তা জোরদারের তাগিদ জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।